নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন নিহার রঞ্জন গুপ্তের লেখা উপন্যাস কুস্তি ভাগীরথী তীরে। আজ শোনাচ্ছি উপন্যাসটির 11তম পর্ব। আসুন শোনা যাক। তিনটে বোতল শেষ হয়ে মেঝেতে গড়াচ্ছে জলসা ঘরের। আগুন জ্বলছে তখন কন্দর্পনারায়ণের সর্বদেহে মস্তিষ্কের কোষে। নির্মলা এসে জলসা ঘরের মধ্যে প্রবেশ করে ক্ষণকালের জন্য তাকিয়ে দেখল কন্দর্পনারায়ণের দিকে চেয়ে। তারপর শ্লেষ ভরা কণ্ঠে বললে, মদ্যপান করে ভুলবার চেষ্টা করছো? করো করো। নেশায় রক্তিম আঁখি তুলে তাকালো কন্দর্পনারায়ণ। কে? নির্মলা। এসো, বসো, একটু খাবে? না, ও অমৃত তুমি খাও। এবারে ছেলের বাপ হবে, আনন্দে অমৃত তুমিই পান করো। বাহ, চমৎকার চমৎকার তোমার গর্ভধারণের ব্যবস্থা। খুলোগুলো দিলেন নিয়োগ প্রথার নির্দেশ, আর শাশুড়ি ঠাকুর ভৃত্যকে পাঠিয়ে দিল রাত্রে বধূমাতার শয়ন কক্ষে। কি কি বললে নির্মলা? মুহূর্তে যেন নেশা কেটে যায় কন্দর্পনারায়ণের। টলতে টলতে উঠে দাঁড়ায়। হ্যাঁ হ্যাঁ, শুধাও না গিয়ে জননীকেই তোমার। হারামজাদি! হাতের অর্ধসমাপ্ত বোতলটাই ছুঁড়ে মারল কন্দর্পনারায়ণ জোরে নির্মলাকে লক্ষ্য করে। কিন্তু নেশার জন্যই লক্ষ্য ভ্রষ্ট হল। জলসা ঘরের নিরেট পাকা দেওয়ালে লেগে মদের অর্ধশূন্য বোতলটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নির্মলা চকিতে সরে দাঁড়াল। খুন করবো, আজ তোকে খুনই করবো। কিন্তু ততক্ষণে নির্মলা ঘর থেকে ছুটে পালিয়েছে। কিন্তু ছুটে পালালেও নির্মলা পারবে কেন কন্দর্পনারায়ণের সঙ্গে? মদমত্ত অবস্থাতেই ছুটতে ছুটতে গিয়ে বাঘের মতোই ঝাঁপিয়ে নির্মলার টুটি চেপে ধরে কন্দর্পনারায়ণ, এবং সঙ্গে সঙ্গে তারই বিশ্বস্ত পরিধেয় শাড়ির আঁচলটা দিয়ে নির্মলার গলায় ফাঁস দিয়ে পাকাতে শুরু করে পৈশাচিক আক্রোশে কন্দর্পনারায়ণ। চোখ দুটো ঠিকরে বের হয়ে আসে, নাক মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়ে নির্মলার। দেহটা এলিয়ে পড়ে। সেই এলানো স্লথ দেহটা পিঠের ওপর তুলে নিয়ে কন্দর্পনারায়ণ গৃহের পশ্চাতে উদ্যানের দিঘির দিকে ছুটে যায়। চারিদিকে নিকষ কালো অন্ধকার, আর সেই অন্ধকারে উদ্যানের গাছপালাগুলো যেন এখানে ওখানে স্তূপীকৃত ভৌতিক ছায়ার মতো জমাট বেঁধে আছে। কোথাও এক বিন্দু হাওয়া নেই। প্রচন্ড একটা ঝড়ের পূর্বেই যেন সমস্ত বিশ্ব চরাচর থমথম করছে। উন্মাদ আক্রোশে হিতাহিত জ্ঞান শূন্য কন্দর্পনারায়ণ নির্মলার দেহটা নিয়ে দিঘির জলে নেমে নরম পাকের মধ্যে অর্ধেক প্রথিত করে আবার উঠে আসে। সর্বাঙ্গে তখন তার বিষের ক্রিয়া চলছে। ধারালো নখরাঘাতে নিজের দেহ নিজেরই ক্ষতবিক্ষত করে ফেলতে ইচ্ছা করছে। ছুটে চলল এবারে বিশৃঙ্খল পদে কন্দর্পনারায়ণ তার মায়ের শয়ন কক্ষের দিকে। মা, তার নিজের গর্ভধারিণী জননী এত বড় সর্বনাশটা তার করলো? মা, মা! সে রাত্রে চোখে ঘুম ছিল না রাধারানীর। জেগে ঘুমের ভান করে চোখ বুঝে মরার মতো শয্যায় পড়েছিল যখন কন্দর্পনারায়ণ তার ঘরে এসে প্রবেশ করেছিল। কন্দর্পনারায়ণ যে তার প্রিয় অনুচর কালীচরণের সংবাদ নিতে তার কাছে আসবে তা রাধারানী বুঝতে পেরেছিল। যে মুহূর্তে সৈরভী তার স্বামীর খোঁজে তার কাছে এসে কেঁদে পড়েছিল সন্ধ্যার দিকে, তার সাড়া না পেয়ে কন্দর্পনারায়ণ ফিরে গেল বটে, কিন্তু এত সহজে তো মীমাংসা হবে না ব্যাপারটা। আজ হোক কাল হোক সে ব্যাপারটার মীমাংসা করতে চাইবেই, এবং শেষ পর্যন্ত কেঁচো খুঁড়তে গিয়ে যদি সাপ বের হয়ে আসে তখন কোন মুখ নিয়ে দাঁড়াবে রাধারানী তার ছেলের সামনে? এমনিতে কন্দর্পনারায়ণ অত্যন্ত মাতৃভক্ত, কিন্তু সে তার পিতার একগুঁয়েমি জিদ ও আক্রোশ পুরো মাত্রাতেই পেয়েছিল, এবং একবার ক্রোধোন্মত্ত হয়ে উঠলে তাকে শান্ত করা রাধারানী দুঃসাধ্য হবে তাও সে জানত। তাছাড়া কুলগুরু করালি শঙ্করের উপরে পিতা সুমন্ত নারায়ণের মতোই সেও সন্তুষ্ট নয়। করালি শঙ্করকে ঠিক সে পছন্দ করে না। শেষ পর্যন্ত নিদ্রার ভান করে শয্যায় আর শুয়ে থাকতে পারে না রাধারানী। শয্যা থেকে উঠে সে যায় রাজেশ্বরী শয়ন ঘরের দিকে। পূর্বেই শুনেছিল রাধারানী আজ পুত্র তার বধূর ঘরে রাত্রি যাপন করতে আসবে, কিন্তু দরজার গোড়ায় গিয়ে উপস্থিত হতেই পুত্রের
ক্রুদ্ধ কণ্ঠস্বর শুনে সহসা থমকে দাঁড়িয়ে যায় রাধারানী। তপ্ত শলাকার মতো এই পুত্রের প্রতিটি কথা রাধারানীর শ্রবণ বিবরে এসে বিদ্ধ করে। শৈরিনী, ভ্রষ্টা, কলঙ্কিনী, সর্বনাশ। শব্দ তাহলে ইতিমধ্যে পুত্রের কর্ণগোচর হয়েছে, আর সেখানে অপেক্ষা করে না রাধারানী। দ্রুত পদে রাধারানী তখনই একেবারে নিম্নতলে গুরুদেব করালি শঙ্করের কক্ষে গিয়ে হাজির হয়। নিশ্চিন্ত মনে করালি শঙ্কর কারণ বাড়ি পান করছিলেন। গুরুদেব! হাঁপাতে হাঁপাতে এসে করালি শঙ্করের সামনে দাঁড়ালো রাধারানী। কে? হে কি রাধারানী? সর্বনাশ হয়েছে দেবতা। সর্বনাশ? কিসের সর্বনাশ? কন্দর্পনারানী সব জেনে ফেলেছে। সে কি? শশব্যস্তে উঠে দাঁড়ালেন করালি শঙ্কর। হ্যাঁ, উপায় উপায় আর কিছু দেখছি না। এখন এই মুহূর্তে এখান থেকে আপনি পালান, নচেত সে হয়তো আপনাকে টুকরো টুকরো করে কেটে ফেলবে। পালাবো? কিন্তু কেমন করে? এই নিশিরাত্রে? বিলম্ব করবেন না দেবতা, বিলম্বে সর্বনাশ ঘটবে। কন্দর্পনারায়ণের বিরাট পেশিবহুল চেহারাটা করালি শঙ্করের মানসপটে ক্ষণিকের জন্য ভেসে ওঠে। যেমন রাগী তেমনি প্রচন্ড গোয়ার লোকটা। কি হবে তাহলে রাধারানী? করালি শঙ্কর প্রায় কেঁদে ফেলেন। নেশা তখন তার টুটে গিয়েছে। আপনি আমার সঙ্গে আসুন, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। ব্যবস্থা? কি ব্যবস্থা তুমি করবে রাধা? ঘাটে পানসি আছে, চলুন তাড়াতাড়ি বদন মাঝিকে বলবো আপনাকে হুগলি পৌঁছে দিতে। সেখান থেকে আপনি অন্য নৌকায় চেপে কাটোয়া চলে যাবেন। তাই চলো মা, তুমি আমাকে বাঁচাও। তারা ব্রহ্মময়ী, হে কি নিদারুণ বিপাকে ফেললি মা তোরে অধম সন্তানকে। আসুন আপনি আমার সঙ্গে, চলো মা চলো। খিড়কির দ্বার পথে বের হয়ে রাধারানী করালি শঙ্করকে নিয়ে একেবারে গঙ্গার ঘাটের দিকে চলল। কন্দর্পনারায়ণের 6 মাল্লার পানসি বনমালী সরকারের ঘাটেই বাঁধা থাকে। বাঁধানো ঘাট, ধাপে ধাপে সিঁড়ি নেমে গিয়েছে ভাগীরথী বক্ষে। রাত্রির তৃতীয় জামে দুজনে এসে ঘাটে পৌঁছালেন। বিরাট পত্রবহুল বটবৃক্ষটি ঘাটের উপর দাঁড়িয়ে। নিশীথের হাওয়ায় বটবৃক্ষের পাতায় পাতায় শিপ 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 একটা শব্দ হচ্ছে। ঘাটের পাশেই পানসি বাঁধা থাকে। বদন, বদন! রাধারানীর 2-3 ডাকেই বদন মিয়ার সজাগ ঘুম ভেঙে গেল। কে রে? কে ডাকে? নৌকার পাটাতনেই ঘুমিয়েছিল বদন মাঝি। তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। কে? বদনের দিকে আয়। ঘাটের উপর এসে দাঁড়াতেই নিশীথের মৃদু আলোয় পলক মাত্র রাধারানীকে দেখেই চিনতে পারে বদন মাঝি। সবিস্ময় বলে ওঠে, রানীমা! কিন্তু নিশিরেতে গঙ্গার ঘাটে এলেন কেন রানীমা? আমাকে একটা হুকুম পাঠালেই হতো। বড্ড জরুরি দরকার বদন। বলেন। গুরুদেবকে রাতারাতি যে হুগলি পৌঁছে দিতে হবে বদন। তাই তো রানীমা, গাঙ্গে যে এখন জোয়ারের টান, উজান ঠেলে রাতারাতি তো হুগলি পৌঁছানো যাবে না রানীমা। চেষ্টা করে যেমন করে হোক পৌঁছে দিতেই হবে। বেশ, চেষ্টা কসুর হবে না রানীমা। করালি শঙ্করকে একেবারে নৌকায় চাপিয়ে রওনা করে দিয়ে রাধারানী ফিরে এলো। নিজের ঘরে ঢোকার পর মুহূর্তেই টলতে টলতে এসে কন্দর্পনারায়ণ ঘরে ঢুকল। মা! কে? দড়াম করে মায়ের পায়ের উপর আছড়ে পড়ল কন্দর্পনারায়ণ পরক্ষণে এবং আক্ষেপ ভরা কণ্ঠে বলে উঠল, এ তুমি কি করলে মা? তুমি কি করলে মা? কি করলে? তেমনি করে মা হয়ে তোমার পুত্রবধূর বুকে ছুরি বসালে? পাথরের মতোই দাঁড়িয়ে থাকে রাধারানী, নির্বাক, নিষ্পন্দ। একটি ছোট্ট সান্ত্বনা বাক্যও তার কণ্ঠ হতে বের হয় না। বলো মা, বলো, কেন কেন এ কাজ করলে? নির্বাক নিষ্পন্দ রাধারানীর 2 চক্ষু বেয়ে কেবল দরদর ধারায় অশ্রু ঝরে পড়তে লাগলো। কোনো কথাই সে বলতে পারে না। এর চাইতে 1 বাটি করে বিষ তুমি তোমার পুত্র ও পুত্রবধূর মুখে তুলে দিলে না কেন মা? নারায়ণ, অধীর হইও না। এ শাস্ত্রের নির্দেশ, গুরুর নির্দেশ। কথাটা রাধারানী শেষ হলো না। ক্ষিপ্তের মতো ওই ঘূর্ণিত লোচনে উঠে দাঁড়ালো এবারে কন্দর্পনারায়ণ এবং কঠিন কণ্ঠে বললে, শাস্ত্রের, গুরুর নির্দেশ? হ্যাঁ, সেই হারামজাদা শয়তান, ওকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো।
বলতে বলতে ঘর থেকে এক প্রকার যেন ছুটেই বের হয়ে গেল কন্দর্পনারায়ণ। কিন্তু কোথায়? কোথাও খুঁজে পায় না কন্দর্পনারায়ণ করালি শঙ্করকে। কন্দর্পনারায়ণের তখন আর বুঝতে বাকি থাকে না সবই তার মায়ের কারসাজি। মা নিশ্চয়ই পূর্বেই সব জানতে পেরে তাকে কাটোয়ায় প্রেরণ করেছেন রাতারাতি। শয়ন ঘর থেকে টোটা ভর্তি দোনালা বন্দুকটা নিয়ে তক্ষুনি ছুটে যায় কন্দর্পনারায়ণ গঙ্গার ঘাটের দিকে। কত দূর পালাবে সেই শয়তান। কিন্তু গঙ্গার ঘাটে পৌঁছে সে দেখল বড় পানসিটা নেই, ছোট পানসিটাই আছে। তার মাঝেই সংবাদটা দিল। ঘণ্টাখানেক আগে মাত্র করালি শঙ্করকে নিয়ে রানীমার নির্দেশে বদন মাঝি হুগলির দিকে গিয়েছে। এক লাফে পানসিতে উঠে কন্দর্পনার মাঝিকে নির্দেশ দেয়, চল, আগের পানসি যেমন করে হোক ধরতে হবেই, প্রাণপণে পেয়ে চল। চারটে দাঁড় একসঙ্গে ঝপঝপ শব্দে জলের উপর, ঝপ ঝপ ঝপ, একসঙ্গে চারটে দাঁড় জল কেটে চলে। পাটাতনের উপর টোটা ভর্তি দোনালা বন্দুকটা হাতে দাঁড়িয়ে থাকেন কন্দর্পনারায়ণ এক দৃষ্টে আলো ছায়া ঘেরা গঙ্গা বক্ষের দিকে চেয়ে সম্মুখে। জ্বলে যাচ্ছে সর্বাঙ্গ, বিশ্বের জ্বালায় জ্বলে যাচ্ছে রাজেশ্বরী। হায় অভাগিনী রাজেশ্বরী! সহস্র সহস্র ক্লেদাক্ত কৃমিকীট যেন সর্বদেহ তার ছেঁকে ধরেছে। কি হলো তার? ঘুমের ঘোরে সুধাভ্রমে আকণ্ঠ গরল পান করল সে? কাকে সে দেহ দিল? শুদ্ধান্ত পুরচারিণী সে শেষে কিনা এমনই করে তার সতীত্বকে জলাঞ্জলি দিল? শৈরিনী সে কুলোটা, সে ভ্রষ্টা? শ্যামসুন্দর, এ কি করলে প্রভু? তুমি এ কি করলে? এমনই করে হতভাগিনীর মাথায় দুঃসহ কলঙ্কের বোঝা চাপিয়ে দিলে? কি অপরাধ করেছিল অভাগিনী রাজেশ্বরী তোমার চরণে? বিষ খেয়ে গলায় দড়ি দিয়ে না হয় জলে ডুবে মরো। হ্যাঁ, মরবে, নিশ্চয়ই মরবে বৈকি, মরবে। কিন্তু তাতেও কি বিষের জ্বালা জুড়াবে? এই অগ্নিদাহ কি নিভবে? নিশ্চয়ই। এই কলঙ্ক কালিমা মাখা মুখ আর সে দিনের আলোয় কাউকে দেখাবে না। এই নিশিরাত পোহাবার আগে মেঝেতে লুটিয়ে পড়ে ফুলে ফুলে কাঁদতে থাকে অভাগিনী রাজেশ্বরী। কাঁদুক রাজেশ্বরী, কাঁদুক। রায়বাড়ির শুদ্ধান্ত পুরচারিণী অভাগিনী বধূরানী কাঁদুক। বিভূতি তার হাতের কলমটা থামিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকাল। বাইরের অন্ধকারে ঝোপে ঝোপে জোনাকির বাতিগুলি তেমনি জ্বলছে, নিচ্ছে। রায়বাড়ির ইতিহাস বিভূতিকে সমাপ্ত করতেই হবে। সুমন্ত নারায়ণের রোজনামচা শেষ হয়ে গেছে। এখন শুধু সৌদামিনীর বর্ণিত কাহিনী, অসংলগ্ন অসংবদ্ধ কাহিনী। তাই পাতার পর পাতা সাজিয়ে চলেছে বিভূতি। স্পষ্ট যেন বিভূতির চোখের সামনে ভেসে ওঠে ভুলুণ্ঠিতা হতভাগিনী সেই বধূটির ক্রন্দনরতা মূর্তি। দোকান ভরে তার যেন বাজছে সেই হতভাগিনীর বুক ভাঙা কান্নার সুরটা। গত মাস দেড়েক ধরে বিভূতি ক্লাসে যায় না। সুস্মিতা শেষ পর্যন্ত তার ঠিকানা অফিস ক্লার্কের কাছ থেকে জোগাড় করে তার এই হালি শহরের বাসাতেই এসে হাজির হয়েছিল গতকাল দ্বীপ্রহরে। বাড়িতে কেউ ছিল না, ও একাই ছিল। সব বাড়ি সমেত শান্তিপুরে রাসের মেলায় গিয়েছে। চৌকির ওপরে বসে বসে বিভূতি লিখছিল। চপ্পলের শব্দ, সেই সঙ্গে পরিচিত ইভিনিং ইন প্যারির সুগন্ধটা নাকে যেতেই চোখ তুলে ও তো অবাক। এ কি তুমি? হ্যাঁ আমি। কিন্তু তোমার ব্যাপারটা কি বলতো? দামি সিল্কের শাড়িটা নিয়ে সুস্মিতাকে চৌকির একপাশে বসে পড়তে দেখে বিভূতি বলে, দাঁড়াও, একটা চেয়ার নিয়ে আসি। শুধু চেয়ার? একটা সিংহাসন আনবে না? ও সত্যি, মহাবীরকে তোমার বাড়ি খুঁজে বের করতে যা নাজেহাল হতে হয়েছে। সে কি, গাড়িতে করেই সোজা এসেছো নাকি? হ্যাঁ, কিন্তু তোমার ব্যাপার কি বললে না? পড়াশোনা ছেড়ে দিলে নাকি? বলতে বলতে পরক্ষণে বিভূতির সামনের খোলা খাতাটার দিকে নজর পড়তে বলে, ও কি লিখছো? ইতিহাস। ইতিহাস? হ্যাঁ, সুমন্ত নারায়ণ রায়ের ইতিহাস। সুমন্ত নারায়ণ? কে সে? সৌদামিনী ঠাকুরুনের মাতামহ। শুনবে তার ইতিহাস? শুনবো। বিভূতি পড়তে শুরু করেছিল, কিন্তু শেষ করতে পারেনি। সুস্মিতা বলেছিল, তারপর? আর একদিন শোনাব। কবে?
শিগগিরই। ঠিক তো? ঠিক। বিভূতি আবার কলমটা তুলে নেয়, আবার লিখতে শুরু করে। আলো ফোটেনি সে রাত্রের শেষে। রাত্রি শেষের আকাশটা কালো কালো মেঘে একেবারে ছেয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে হাওয়া ঝপ ঝপ শব্দে বলিষ্ঠ হাতের 4টি দাঁড় জলের বুকে পড়ছে উঠছে, আবার উঠছে পড়ছে। যেমন করে হোক বড় পানসিটাকে ধরা চাই। জোরে, আরো জোরে দাঁড় চালা, অস্থির কণ্ঠে বলে কন্দর্পনারায়ণ। নৌকার মাল্লারা সভয়ে একবার তাদের কর্তার মুখের দিকে তাকিয়ে আরো দ্রুত দাঁড় টানে। আহত বাঘের মতো এই কর্তার চোখের মণি দুটো যেন জ্বলছে ধক ধক করে। শক্ত মুষ্টিতে বন্দুকের কালো ইস্পাতের নলটা চেপে ধরে পাটাতনের উপর দাঁড়িয়ে আছে কন্দর্পনারায়ণ। ভদ্রকালীর কাছাকাছি আগের বড় পানসিটার নাগাল পাওয়া গেল। ওই দূরে উজান ঠেলে ঠেলে চলেছে বড় পানসিটা। হুই কর্তা, হুই পানসিটায় টান, জোরে দাঁড় টান, অস্থির কণ্ঠে বলে কন্দর্পনারায়ণ। মাত্র যখন হাত 10 ব্যবধানে দুটো নৌকো। চিৎকার করে কন্দর্পনারায়ণ ডাকে, বদন, পানসি থামা। শুনতে পেয়েছিল বদন সে ডাক নিশ্চয়ই, কারণ প্রথম ভোরের ঝাপসা আলোয় অস্পষ্ট হলেও তারপরই দেখা গিয়েছিল একটা দীর্ঘ মনুষ্য মূর্তি আগের পানসিতে দাঁড়িয়ে। করকর করে মেঘ ডেকে উঠল। বিদ্যুতের একটা অগ্নি ইশারা কালো আকাশের বুকটার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত মুহূর্তের জন্য যেন ছিঁড়ে দিয়ে গেল। আর সেই ক্ষণিক আলোর চোখ ঝলসানো দীপ্তিতে স্পষ্ট এবারে কন্দর্পনারায়ণ চোখের দৃষ্টির সামনে ভেসে উঠল চকিতে অদূরবর্তী পানসিতে দণ্ডায়মান করালি শঙ্করের কোষ্ঠী পাথরের মতোই কালো দীর্ঘ দেহটা। চকিতে কন্দর্পনারায়ণ বন্দুকটা তুলে নিল হাতে এবং অগ্রবর্তী পানসির সেই মূর্তিকে লক্ষ্য করে বন্দুকের ঘোড়া টিপল। দুরুম! প্রচন্ড সেই শব্দটা উন্মুক্ত গঙ্গাবক্ষে একটা শব্দের ধ্বনি প্রতিধ্বনি তুলে মিলিয়ে যাওয়ার পূর্বেই মনুষ্য কণ্ঠের একটা আর্ত চিৎকার শোনা গেল। কন্দর্পনারায়ণের অব্যর্থ নিশানা ব্যর্থ হয়নি সেদিন। করালি শঙ্করের গুলিবিদ্ধ দেহটা ঝপাং করে পড়ে গেল গঙ্গার জলে। কাছাকাছি একেবারে পাশেই এসে গিয়েছে তখন কন্দর্পনারায়ণের পানসি। গঙ্গার ঘোলাটে জলে খানিকটা রক্ত। তারপরেই গুলিবিদ্ধ মৃতদেহটা স্রোতের টানে ভাসতে ভাসতে এগিয়ে চলল। আক্রোশ তখনও বুঝি মেটেনি কন্দর্পনারায়ণের। দ্বিতীয়বার আবার ভাসমান সেই দেহটার উপরে গুলি চালালো কন্দর্পনারায়ণ। আবার দিক দিগন্ত কাঁপিয়ে শব্দ উঠল, দুরুম! তারপরে শুরু হলো বৃষ্টি। সে কি মুষলধারায় বর্ষণ, আর মেঘের হুঙ্কার ও বজ্রপাত। ফিরে চল বদন! হতভম্ব হতচকিত যেন হয়ে গিয়েছিল দুই নৌকার 12 জন মাল্লা ও 2 জন মাঝি। কর্তার ওইরূপ প্রচন্ড আক্রোশ ভরা মূর্তি ইতিপূর্বে তো তারা দেখেনি। নৌকার মুখ ফেরালো তারা। তারপর সমস্তটা দিন ধরে সে কি বৃষ্টি! সেই প্রচন্ড বাড়ি ধারা মাথায় করে ঘাটে নৌকা লাগাবার পর গৃহে যখন সর্বাঙ্গ সিক্ত কন্দর্পনারায়ণ ফিরে এলো, সমস্ত রায়ভবন তখন গভীর শোকে যেন স্তব্ধ জমাট বেঁধে আছে। হতভাগিনী রাজেশ্বরী পরিধেয় শাড়িটা গলায় বেঁধে ফাঁস দিয়ে তার বিষের জ্বালা নির্বাপিত করেছে গোশালার মধ্যে। অজস্র ফুল দিয়ে রাজেশ্বরী মৃতদেহটাকে ঢেকে পুত্রের আগমন প্রতীক্ষায় প্রস্তর মূর্তির মতোই সম্মুখে বসে আছে রাধারানী। উন্মাদের মতো বন্দুকটা হাতে কন্দর্পনারায়ণ এসে দাঁড়াল। পুরাঙ্গনারা, আত্মীয় স্বজন, দাস দাসীর দল চারপাশে দাঁড়িয়ে নির্বাক। ক্ষণকাল, মাত্র ক্ষণকাল সেই সিক্ত বস্ত্রে উন্মাদের দৃষ্টিতে সেই পুষ্পে ঢাকা সব দেহের দিকে তাকিয়ে কন্দর্পনারায়ণ সোজা গিয়ে প্রবেশ করল তার জলসা ঘরে পুনর্বার। তারপর শুরু হলো আবার বোতলের পর বোতল সুরা পান। রাত্রি আরো গভীর হতে থাকে। বৃষ্টি থেমে গিয়েছে। আকাশ পরিষ্কার, তবে মাটি ভিজে। আকাশের কোথাও মেঘের চিহ্ন নেই যেন আর। ঝকঝক করছে একরাশ তারা কালো রাত্রির আকাশটার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত। বিরাট ধনী রায়বাড়ির ব্যাপার। গোপনেই তাই রাত্রির অন্ধকারে রায়বাড়ির পশ্চাতে উদ্যানের মধ্যে চিতা সাজিয়ে রাজেশ্বরীর মৃতদেহটা তুলে দেওয়া হল।
পুত্র সন্তান তো নেই, হতভাগিনীর মুখাগ্নি আর হলো না। তবে মুখাগ্নি না হলেও দেহাগ্নি হলো, এবং রাতের অন্ধকারেই রাধারানীর বড় সাধের স্বর্ণ প্রতিমা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। আর সেই চিতার আগুন যতক্ষণ না নির্বাপিত হলো, একজোড়া চক্ষু নির্নিমেষে চেয়েছিল সেই ঊর্ধ্বমুখী অগ্নির লেলিহান রক্তাভ শিখাগুলির দিকে। সে চক্ষু দুটি রাধারানীর। আশ্চর্য! শেষ রাতের দিকে আবার আকাশে মেঘ করে বৃষ্টি নেমে সেই চিতার আগুন দিয়ে গেল নিভিয়ে। কিন্তু সেই যে কন্দর্পনারায়ণ গিয়ে জলসা ঘরে প্রবেশ করেছিল, 3 দিন 3 রাত্রি আর সে ঘর থেকে বেরও হলো না, ঘরের দরজাও খুলল না। রাধারানী গেল, হৈমবতী গেল, উমাচরণ গেলেন, কিন্তু কারোর ডাকে সাড়া দিল না কন্দর্পনারায়ণ। তারপর আরো একটা দিন ও রাত্রি চলে গেল, তবু খুলল না সেই জলসা ঘরের অর্গলবদ্ধ দ্বার। শেষ পর্যন্ত উমাচরণ লোক ডাকিয়ে দরজা ভেঙে ফেললে। মর্মর শব্দে দরজার কপাট দুটো ভেঙে যেতেই ঘরের মধ্যে দৃষ্টিপাত করে উমাচরণ যেন প্রেত দেখার মতোই নিজের অজ্ঞাতে অস্ফুট একটা আর্তনাদ করে সব ভয়ে দুপা পিছিয়ে এলেন। কড়িকাঠির সঙ্গে সুমন্ত নারায়ণের একমাত্র বংশধর কন্দর্পনারায়ণের বাসি ফুলে ওঠা মৃতদেহটা যেন একটা জিজ্ঞাসার চিহ্নের মতো ঝুলছে, আর সমস্ত ঘরময় ছড়ানো এক রাশ শূন্য মদের বোতল। একপাশে পড়ে আছে বন্দুকটা। সংবাদটা রাধারানীর কানে পৌঁছতেও দেরি হলো না। ছুটে এলো রাধারানী এবং ছুটে গিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে থমকে দাঁড়ালো। অপলক দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে রইল রাধারানী সেই ঝুলন্ত মৃতদেহটার দিকে, নির্বাক নিষ্পন্দ। তারপর সহসা দড়াম করে জ্ঞান হারিয়ে সশব্দে মেঝেতে পড়ে গেল। 4 রাত 4 দিন পরে জ্ঞান ফিরিল রাধারানীর। চোখ মিলে চেয়ে কেবল দুটি কথা বললেন, আমার লক্ষ্মীনারায়ণ নেই, নেই। রায়বাড়ির ইতিহাস তো এখানেই শেষ হতে পারত, কিন্তু তা তো কই হলো না। কেমন করেই বা হবে? রাধারানী তো তারপরও অনেক দিন বেঁচে ছিল। সুমন্ত নারায়ণ গিয়েছে, কঙ্কাবতী বিধবা স্বামীর সঙ্গে সহমরণে প্রাণ দিয়েছে। রূপবতী স্বামী পুত্র সহ তার নিজ স্বামী গৃহে অকস্মাৎ একদিন অগ্নিদগ্ধ হয়ে শেষ হয়ে গিয়েছে। রাজেশ্বরী গিয়েছে এবং কন্দর্পনারায়ণও গিয়েছে। থাকার মধ্যে রয়েছে তখনও রাধারানী, বিধবা মেয়ে হৈমবতী, সৌদামিনীর মা। পুরুষজন বলতে অত বড় রায়বাড়িতে বৃদ্ধ নায়েব উমাচরণ, আমলা গুমস্তা কর্মচারী ও ভৃত্যের দল, অন্দরে শুধু মেয়েরা। অত বড় বিরাট রায়বাড়িটা হঠাৎ যেন কেমন স্তব্ধ হয়ে গিয়েছে। নিষ্ঠুর নির্মম হাতে কে যেন সমস্ত প্রাণ শক্তির গলা টিপে ধরেছে। রায়ভবনে কর্ত্রী, সর্বময়ী কর্ত্রী আজও রাধারানী। রাধারানী যেন হঠাৎ প্রস্তরীভূত হয়ে গিয়েছে। দিনের বেলা ঘর অন্ধকার করে এক কোণে চুপচাপ বসে থাকে। তারপর রাত্রি যখন অন্ধকারে ঘন হয়ে ওঠে, বিরাট রায়ভবনের কক্ষ হতে কক্ষান্তরে নিঃশব্দে নিঃসঙ্গ একাকী কেবল ঘুরে ঘুরে বেড়ায়। সবাই ঘুমোয়, কিন্তু রাধারানীর চোখে ঘুম নেই। না না, ঘুমোতে পারে না রাধারানী। চোখ বুঝলেই সেই ছায়াটা তার সামনে এসে দাঁড়ায়। মা, মা, কি কি করেছিলাম আমি মা, যে আমাকে তুমি এমনই করে বিষ দিলে? বৌমা, বৌমা, আমাকে তুই ক্ষমা কর মা, ক্ষমা কর। আমার কখনো বা একটা মশাল হাতে একটা খুরপি নিয়ে রায়বাড়ির পশ্চাতের উদ্যানে এখানে ওখানে মাটি খুঁড়ে বেড়ায় রাধারানী। সেদিন নিশিরাত্রে রাধারানী বহুকাল পরে আবার গিয়ে প্রবেশ করলে তার স্বামীর শয়ন ঘরে। স্বামীর মৃত্যুর পর দীর্ঘ 9 বৎসর স্বামীর ওই ঘরে ঢোকেননি রাধারানী। ঘরের যেখানকার যেটি ঠিক যেন তেমনই আছে। ওই ঘরের মধ্যে নিজে না এলেও নিয়মিত ঘরটি তার নির্দেশে ধোয়া মোছা পরিষ্কার করা হতো এবং ধূপ ধুনা ও সন্ধ্যা প্রদীপ দেওয়া হতো। ঘরের মধ্যে একপাশে সুমন্ত নারায়ণের বিরাট পালঙ্কটা, তারই পাশে সুমন্ত নারায়ণের বিরাট কাঠের সিন্দুকটা, এক কোণে প্রদীপটা জ্বলছে। সারা রাত অমনি করেই জ্বলে প্রদীপটা। ঘরে ঢুকে দ্বারে অর্গল তুলে দিল রাধারানী। তারপর ধীর পদে এসে দাঁড়ালো সেই বিরাট সিন্দুকটার সামনে। আঁচল থেকে চাবি খুলে সেই চাবির সাহায্যে সিন্দুকটার বিরাট তালাটা খুলে সিন্দুকের ডালাটা তুলে ফেল।
থাকে থাকে ঝাঁপি ভর্তি বাদশাহী সোনার মোহর, আটকর টাকা, শিক্ষা টাকা, কোম্পানির টাকা, হীরা জহরত, সোনার তাল ও পাত। একটা জীবনে প্রচুর জমিয়েছিলেন সুমন্ত নারায়ণ। তার একমাত্র পুত্র কন্দর্প নারায়ণের ওই সিন্ধুকে হাত দেবার সুযোগও হয়নি, কারণ সিন্ধুকের চাবিটা রাধারানী স্বামীর মৃত্যুর বহু পূর্বেই তার নিজের আঁচলে বেঁধে ফেলেছিল। আঁচল ভর্তি করে যতটা পারল রাধারানী সোনা দানা মোহর বেঁধে নিয়ে আবার সিন্ধুকে চাবি দিয়ে নিজের ঘরে ফিরে এলো। কালীচরণকে যে রাধারানী হত্যা করেছিল কথাটা কেমন করে না জানি তার বিধবার কানে উঠেছিল। দিবারাত্র তাই সৌরভী কাঁদছিল। পরের দিন একজন পাইক পাঠিয়ে সৌরভীকে ডেকে পাঠালো সন্ধ্যার দিকে রাধারানী। ভয়ে ভয়ে সৌরভী এসে হাজির হলো রাধারানীর সামনে। আগের রাত্রির সেই আঁচল ভর্তি সোনা দানা সৌরভীকে আঁচল পাততে বলে সেই আঁচলে ঢেলে দিয়ে রাধারানী বললে, এই নে, তোর ছেলে বড় হলে ব্যবসা করাস, আর পাইকের কাজে দিস না। অত সোনা দানা একসঙ্গে দেখে সৌরভী সত্যিই যেন কেমন অভিভূত হয়ে গিয়েছিল। মুখ দিয়ে তার শব্দ বের হয়। আর যদি কখনো শুনি যে তুই কেঁদেছিস, তো জ্যান্ত তোকে আর তোর ছেলেকে মাটিতে পুঁতে ফেলবো, যা। কর্ত্রী ঠাকুরের মুখের দিকে চেয়ে সৌরভী তখন পালাতে পারলে বাঁচে। ছুটে সে রায়বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। আর কখনো তার বা তার ছেলের ছায়া পর্যন্ত কেউ রায়বাড়ির ত্রিসীমানায় দেখেনি। আর সৌরভীকে ছুটে পালাতে দেখে রাধারানী খিলখিল করে হেসে উঠেছিল। হাসি তো নয়, যেন প্রেতিনীর হাসি। রায়বাড়ির প্রেতিনী হাসছে। শুধুই কি হাসি? প্রেতিনী কখনো হাসে, কখনো কাঁদে। দিনমানে ঘরের বাইরে ভুলেও আসে না। অন্ধকারে এক কোণে গুম হয়ে বসে থাকে আর কি যেন বিড়বিড় করে আপন মনে বলে। আর রাত্রে ছায়ার মতো প্রেতিনীটা সুবিশাল রায়ভবনের চত্বরে, অলিন্দে, উদ্যানে ঘুরে ঘুরে বেড়ায়। তারপর একদিন দুটি নবাগতের পরিবারবর্গ সহ পদার্পণ ঘটল রায়বাড়িতে। কন্দর্প নারায়ণের দুই জ্ঞাতি ভ্রাতা, সূর্যনারায়ণ রায় ও চন্দ্রনারায়ণ রায়, সূর্য রায় ও চাঁদ রায়। সূর্য রায়ের বয়স 40-এর কাছাকাছি হবে, আর কনিষ্ঠ চাঁদ রায়ের বয়স 35-এর কাছাকাছি। সর্বাঙ্গে ও বেশভূষায় দারিদ্র্যের সুস্পষ্ট চিহ্ন বর্তমান। সূর্যনারায়ণ সঙ্গে তার বধূ যোগমায়া ও 4টি কঙ্কালসার সন্তান, 2টি পুত্র 2টি কন্যা, এবং সর্বদেহে তার পঞ্চম সন্তানের আবির্ভাবের সুস্পষ্ট ইঙ্গিত। চন্দ্র রায় মৃতদার, সঙ্গে তার একমাত্র 8ম বর্ষীয় মাতৃহারা বালক বীরভদ্র। হাটখোলার ঘাটে এসে নৌকা ভিড়িয়ে কোনরূপ সংবাদ দেবার অপেক্ষা মাত্র না করে আগে সূর্যনারায়ণ ও তার পশ্চাতে আর সকলে এসে একটা যেন ছোটখাটো ভুখা মিছিলের মতোই রায়বাড়ির কাছারি ঘরে এসে একের পর এক প্রবেশ করল। বৃদ্ধ উমাচরণ কাছারি ঘরে নিজের নির্দিষ্ট আসনটিতে বসে গত সনের বাকি বকেয়াটা খতিয়ে দেখছিলেন। সামনে দাঁড়িয়ে খাজাঞ্চি হরিহর। ওদের ওই সময় কক্ষে প্রবেশ করতে দেখে পুরু কাচের চশমার অন্তরাল থেকে দৃষ্টি তুলে সবিস্ময়ে প্রশ্ন করলেন, আপনারা? সূর্যনারায়ণ তার সে কথার কোনো জবাব না দিয়েই কনিষ্ঠের দিকে ফিরে তাকিয়ে বললেন, চন্দ্র, তাহলে ওদের নিয়ে তুমি ভিতরে যাও। চন্দ্র রায় সকলকে নিয়ে অন্দরের দিকে পা বাড়ালো। ওরে কে আছিস, এক চিলিম তামাক দে, একটু কড়া করে আনিস বাবা, বলে উমাচরণের সামনে বিনা আহ্বানে ফরাসের ওপর জুত করে বসে নিজের গোফের প্রান্তভাগটা 2 আঙুলের মাথায় পাকাতে পাকাতে উমাচরণের দিকে তাকিয়ে এবার সূর্য রায় বললেন, নায়েবকে? আমি। কিন্তু আপনারা? উমাচরণ বললেন, আমরা? হ্যাঁ মানে, কিন্তু নায়েব মশাই, উচিত কর্তব্য কি আপনারই ছিল না একটা সংবাদ দেওয়া যে কন্দর্প রায়ের ঈশ্বর প্রাপ্তি হয়েছে? তা যাক, আমি কে, তাই না? হ্যাঁ, আপনি নবগ্রামের বিষ্ণুনারায়ণের এক ভ্রাতা ছিলেন, মানে সহোদর কীর্তিনারায়ণ, তারই পৌত্র আমি সূর্যনারায়ণ। ও, একটা বুঝি ঢোক গিললেন উমাচরণ। রায়বাড়ির নতুন প্রভু, পরিচয় পেতে সকলের দেরিও হলো না। জ্যেষ্ঠ সূর্যনারায়ণ কেবল যে মাতাল তাই নয়, উচ্ছৃঙ্খলতায় ও স্বৈরাচারের দম্ভে বুঝি সুমন্ত নারায়ণকেও ডিঙিয়ে যেতে পারেন। আর কনিষ্ঠ চন্দ্রনারায়ণ বা চাঁদ রায় কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির।
নির্ঝঞ্ঝাট দিলদরিয়া মানুষ। মাথায় লম্বা বাবরি চুল, গাল পর্যন্ত নামানো জুলফি। মদ নয়, তার গঞ্জিকার নেশায় সর্বদাই দুটি চক্ষু রক্তাভ ও ঢুরু ঢুরু, এবং কণ্ঠে সর্বদাই সঙ্গীতের সুর গুনগুনিয়ে চলেছে। কিন্তু মাতাল ও উচ্ছৃঙ্খল হলেও সূর্যরায় রায়বাড়িতে পা দিয়ে জাঁকিয়ে বসার সঙ্গে সঙ্গে বিষয় আশয় টাকা কড়ির একটা চুলচেরা হিসাব আদায় করে তবে উমাচরণকে নিষ্কৃতি দিলেন, এবং 1 মাস পরে সেই হিসাব নিকাশে যেদিন শেষ হলো সেই দিনই উমাচরণের দিকে তাকিয়ে বললেন, দেখা গেল অনেক কারচুপি আপনি করেছেন নায়েব মশাই, কিন্তু এ বাড়িতে বহুদিন আছেন আপনি, পুরনো লোক, তাই ফৌজদারি করলাম না আপনার বিরুদ্ধে। তাই এবারে আপনি যেতে পারেন, আজ থেকেই আপনার ছুটি। সূর্যরায় ছুটি না দিলেও উমাচরণের ছুটির সত্যই প্রয়োজন হয়েছিল সেদিন। বয়স তো কম হলো না, প্রশস্ত কপালে জেগেছে বয়সের সুস্পষ্ট বলিরেখা, মাথার চুলও শুভ্র হয়ে গিয়েছে। 35টা বছর কেটে গিয়েছে তার রায়বাড়িতে। তারই চোখের সামনে সুমন্ত নারায়ণের ঐশ্বর্যের দেউল ধীরে ধীরে একদিন গড়ে উঠেছিল। সেই দেউলে আজ ফাটল ধরেছে। কোথা থেকে কি হয়ে গেল? সুমন্ত নারায়ণের মৃত্যুর পর 12টা বছরের মধ্যেই সব যেন বিষাক্ত হাওয়ায় শুকিয়ে গেল তার চোখের সামনে দেখতে দেখতে। তথাপি বিকৃত মস্তিষ্কা সুমন্ত নারায়ণের বিধবা স্ত্রী রাধারানীর মুখের দিকে তাকিয়েই বুঝি সেদিনও উমাচরণ রায়বাড়ির ফটকটা আগলে বসেছিলেন। আজ আর তার প্রয়োজন নেই, তার ছুটি। সেদিন বৈকালে উমাচরণ গিয়ে রাধারানী ঘরের দরজার সামনে দাঁড়ালেন। রাধারানীকে উমাচরণ বরাবর রানীমা বলেই সম্বোধন করে এসেছেন। আজও এসে শেষবারের মতো দরজার সামনে দাঁড়িয়ে ক্ষীণ কণ্ঠে ডাকলেন, রানীমা। কিন্তু ভিতর থেকে কোনো সাড়া এলো না। সাড়া দেবে কে? অন্ধকার ঘরের এক কোণে বসে আপন মনে বিকৃত মস্তিষ্কা রাধারানী তখন বিড়বিড় করে বকে চলেছে। হৈমবতী ওই সময় ঘরের দিকে আসছিল। দরজার গোড়ায় উমাচরণকে দেখে প্রশ্ন করলে, মা কাকা, এখানে দাঁড়িয়ে? আজই আমি সন্ধ্যায় এখান থেকে চলে যাচ্ছি হৈম। চলে যাচ্ছেন? হ্যাঁ মা, সূর্যবাবু সব বুঝে নিলেন, আমাকে ছুটি দিলেন। সে কি? হ্যাঁ মা, তাই রানীমার কাছ থেকে বিদায় নিতে এসেছিলাম মা। আপনিও তাহলে চলে যাচ্ছেন উমা কাকা? বৃদ্ধ হয়েছি মা, তাছাড়া তোমাদের আপনার জন সূর্যবাবু, ওরাও যখন এলেন। কিন্তু আজও মা বেঁচে আছেন, মার হুকুম ছাড়া আপনাকে তিনি ছুটি দেনই বা কোন অধিকারে? কিন্তু মা, কর্তার ক্ষুল্লতাত পুত্র তারা, তারাই তো এখন এই সব কিছুর একমাত্র ন্যায্য ওয়ারিশান, উত্তরাধিকারী। উত্তরাধিকারী বটে, বাবা বেঁচে থাকতেও যতদিন দাদা বেঁচে ছিল এবারে ত্রিসীমানায় ঘেঁষতে পর্যন্ত যাদের সাহস হয়নি। চলো মা, রানীমার সঙ্গে এই বেলা দেখাটা সেরে বেলা বেলি না বেরিয়ে পড়তে পারলে আবার। হৈমবতী একটা দীর্ঘশ্বাস চেপে বলে, আসুন। ঘরে ঢুকতে হলো না। হৈমবতী মাকে ধরে বাইরে নিয়ে এলো। অপরাহ্নের ম্লান আলোয় রাধারানীর দিকে তাকিয়ে উমাচরণের চক্ষু জলে ভরে যায়। মাত্র 1 মাসের মধ্যে কি অদ্ভুত পরিবর্তনই না হয়েছে রাধারানী। সেই তপ্ত কাঞ্চননিভ গাত্রবর্ণে কে যেন কালি লেপে দিয়েছে। মাথার সেই কালো কুঞ্চিত কেশ প্রায় পেকে সাদা হয়ে গিয়েছে বুঝি রাতারাতি। এই কি সেই রাজেন্দ্রাণীর মতো সুমন্ত নারায়ণ গৃহিণী? আমি আজ যাচ্ছি রানীমা। যাচ্ছেন? কোথায়? নিজের ভিটায়। কেন? আমার যে জবাব হয়ে গিয়েছে রানীমা। ও আচ্ছা। রাধারানী আর দাঁড়ালো না, ঘরের মধ্যে পুনরায় প্রবেশ করল গিয়ে। উদ্গত অশ্রু কোনো মতে রোধ করতে করতে উমাচরণ বহির্মহলের দিকে পা বাড়ালেন। আজকের মতো শেষ করলাম বস্তি ভাগীরথী তীরে। ভালো লাগলে জানাবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এছাড়াও আমার আরেকটি চ্যানেল রয়েছে গল্পে গল্পে কিছুক্ষণ নামে। সেই চ্যানেলটিতে আমি ছোট গল্প করে থাকি, সেখানেও গিয়ে আপনারা গল্প শুনে দেখতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।